বাবা, আমি ওই লোকটাকে কোনোদিনও বাবা বলবো না। কেন মা তোমাকে ভুলে গেল বাবা? কনগ্রাচুলেশন। আগামী জীবন থ্যাংক ইউ শান্তিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। Many, many happy married life. ঠিক আছে সো নাইস অফ ইউ। থ্যাংক ইউ। তুমি নেই তো কি আছে, তা বললে মা তোমায় ভুলে যাবে? মাকে আমি শাস্তি দেবো, দেখো বাবা। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, এর প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। কি ব্যাপার নিধি, তুমি দরজা বন্ধ করে এরম করে বসে আছো কেন? এই সোমা, খাবার তো সব ঠান্ডা হয়ে গেল। আমার খিদে নেই। খিদে নেই মানে? তুমি এরম করে কেন কথা বলছো? বললাম তো খাবো না। তুমি এরকম ভাবে কেন কথা বলছো? দাঁড়াও, কি হয়েছে? কি হয়েছে মা? কোনো সমস্যা? আমি আপনার মেয়ে নই। তুমি এরম করে কেন কথা বলছো নিধি? উনি তোমার বাবা। ওর ওপর একদম প্রেশার ক্রিয়েট করো না, ওর একটু মেনে নিতে সময় লাগবে। আমরা বরঞ্চ একটা কাজ করি, আমরা বরং ওকে এখানে রেখে যাই, একটু ম্যাচুরিটিটা আসুক, তারপরে না হয় ভেবে দেখবো কি করব। তা আমি ওকে ছাড়া থাকবো কি করে সোমনাথ? ওর সমস্ত দায়িত্ব আমার, শোভা। আর আমরা তো এখান থেকে 4-5 ঘন্টা দূরেই থাকি, এভরি উইকেন্ডে আমরা এখানে চলে আসবো। আর আমার মনে হয় ও আস্তে আস্তে আমাকে ঠিক মেনে নেবে। মা, আমি নিধিটাকে কত করে ডাকলাম, ও তো দরজাই খুলছে না। ঘুমাচ্ছে হয়তো। আচ্ছা শোন না, তুই কবে থেকে কাজে জয়েন করবি? পরশু থেকে।
মা, নিধিকে একটু চোখে চোখে রেখো। আমি আর সোমনাথ তো প্রত্যেক সপ্তাহতেই আসবো, আর ফোনটা তোমার কাছে রাখবে। আমি কিন্তু তোমায় রোজ ফোন করব। ঠিক আছে, তুই চিন্তা করিস না। বাবা, হ্যাঁ নিধি কিন্তু আপনাদেরও। যদি কিছু দরকার লাগে অবশ্যই আমার জানাবেন, হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে? শোভা, চল। এসো। বাবা, শরীরের খেয়াল রাখবেন। হ্যাঁ আসছি। হ্যাঁ, পৌঁছে খবর দিও। নিশ্চয়ই নিশ্চয়ই। নিধিটা এরম কেন করছে বলো তো? ওকে তো আমার সাথে নিয়ে যেতে পারতাম। তুমি কেন এত ভাবছো? দেখো, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। তখন ওকে আমাদের কাছে নিয়ে এসে রাখো, কেমন? এখন ওকে একটু সময় দাও, ঠিক আছে? তুমি একদম টেনশন করবে না। চলো। আট বছর কেটে যায়। শোভা এবং সোমনাথের সংসার জীবন নির্বিঘ্নেই চলছিল। ততদিনে ওদের একটি ছেলেও হয়। এদিকে এই 8 বছরে নিধির মায়ের প্রতি রাগ ক্রমশ বাড়তে থাকে। নিধির মা শোভা এবং সোমনাথ কিন্তু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। সাপ্তাহিক ছুটিতে এলে নিধিকে কাছে টানবার চেষ্টাও করছিলেন দুজন, কিন্তু নিধি ক্রমশ বেপরোয়া হয়ে উঠছিল। এমনকি দাদু দিদিমাও তাকে কন্ট্রোল করতে পারছিল না। প্রচুর ছেলে বন্ধু এবং নেশা তার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। ফোনটা তো কিছুতেই ধরছে না নিধি। তোমাকে তো আগেই বলেছি সবটা জানাও শোভাকে, সোমনাথকে। ওরা ওদের মেয়েকে নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখুক। ঠিকই বলেছ,
এভাবে আর পারা যাচ্ছে না। পড়াশোনা কি করে কে জানে, রাত দিন শুধু বাড়ির বাইরে বাইরে। আজকাল নেশা টেশাও করে, বদ সঙ্গে মিশছে। এরপর হাতের বাইরে বেরিয়ে গেলে ঠিকই বলেছ, আজকেই শোভাকে ফোন করব। ভেবেছিলাম মেয়েটা তো মায়ের বিয়েটা মেনে নিতে পারেনি, তাই জোর করে যদি পাঠাই, হিতে যদি বিপরীত হয়, তাই মেয়েটাকে আমাদের কাছে রেখেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটাকে এখানে রাখলে বিপদ কিছু কম নয়। বাই ডিউড, বাই বাই। এই, তোর কি কোনো লজ্জা শরম নেই? ঘড়িতে কটা বাজে তুই দেখেছিস? কিসের লজ্জা? তোমার মেয়ে লজ্জা পেয়েছিল নিজে বিধবা হয়ে আরেকটা বিয়ে করতে? দাদ, একটা মেয়ে আছে, তার কথা ভাবলো না পর্যন্ত। নিজে লোকটার সাথে ফুর্তি করবে বলে চলে গেল। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ মা বলো। শোভা, নিধিটাকে তোর কাছে নিয়ে যা। ওর আচরণ দিনে দিনে একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে। আমি আর তোর বাবা ওকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। শোভা, খারাপ কিছু হওয়ার আগে ওকে নিয়ে যা এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি পরে ফোন করো, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, আমি রাখছি। কি হয়েছে, কি ভাবছো? কিছু ভালো লাগছে না। আবার নতুন করে কি হলো? নতুন করে আবার কি হবে? মা ফোন করেছিল। মা ফোন করেছিল? নিধির শরীর ঠিক আছে তো? শরীর তো ঠিকই আছে, দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে মেয়েটা। বাবা মা আর সামলাতে পারছে না। আমরা একটা কাজ করি বরঞ্চ, জানো, নিধিকে নিয়ে এসে আমাদের কাছে রাখি। বাবা মার তো বয়স হচ্ছে না, আর নিধির এরকম একটা বয়স আমাদের কাছে নিয়ে এসে রাখলেই ভালো। বলছো? তবে তাই করো। নিধিকে এখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দেব। গাবলু আর নিধি একসাথে থাকবে ভাই বোনে। নিধির রাগটাও আস্তে আস্তে কমে যাবে। কি বলো? হুম, আমি স্কুলে কথা বলে রাখছি, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি কাল সকালে গিয়ে নিধিকে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা বেশ, তবে তাই করো। আমি বরং অফিস থেকে ফিরে নিধির ঘরটা গুছিয়ে রাখবো। ও তো চাইনিজ খেতে ভালোবাসে, আমি নিজের হাতে রান্না করে রাখবো। আমাদের মেয়ের অভিমান আমরা ঠিক ভাঙিয়ে দেব। কি বলো? আচ্ছা বেশ, তাই হবে। এখন অনেক রাত হয়েছে, চলো শোবে, চলো, কাল সকালে উঠতে হবে না? না, ধরো। তোমার স্কুলের অ্যাডমিশনের সমস্ত বন্দোবস্ত করে ফেলেছি। খুব ভালো লাগবে, দেখো কত নতুন বন্ধু বান্ধব হবে তোমার। আমাকে দাদু দিদানের থেকে এখানে আনার ডিসিশনটা কার, আপনার না মায়ের? অনেকদিন ধরেই তোমার মা চাইছিলেন তুমি আমাদের সাথে থাকো। কেন আপনি চাননি যে আমি আপনাদের সাথে থাকি? তুমি আমার মেয়ে, কোন বাবা চায় না বলো তো তার মেয়ে তার সাথে থাকুক? আমার বাবা মারা গেছে আজ 12 বছর হয়ে গেল। নাও, এটা খেয়ে নাও। গাড়িতে ওঠো।
নিধি আয়। গাবলু দেখ দিদি এসেছে। দিদি নিধিকে নিজের কাছে এনে রাখে শোভা এবং সোমনাথ। আসলে ওরা দুজনে ভাবে যে সবাই মিলে একসঙ্গে থাকলে নিধির রাগ নিশ্চয়ই ধীরে ধীরে কমে যাবে, কিন্তু ওদের ধারণা যে ভুল সেটা অল্প কিছুদিনেই বোঝা গেল। সোমনাথ এখানকার একটা স্কুলে নিধিকে ভর্তি করে দেয় এবং দুজনে মিলে এখানেও চেষ্টা করে নিধিকে ভালো রাখতে, আপ্রাণ চেষ্টা করে। কিন্তু নিধি তার বেপরোয়া জীবনযাপন চালিয়ে যেতে থাকে, সে কারুর কোনো কথা শোনে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন শোভা অফিস থেকে বাড়িতে এসে যা দেখে তা শুনলে আপনারাও স্তম্ভিত হয়ে যাবেন। এই মাসে আপনার টাকাটা না সত্যিই দিতে লেট হয়ে গেল, তো ভাবলাম হাতে হাতে দিয়ে দেবো। আর আপনার সাথে যখন দেখা হয়েই গেল, চলুন বাড়িতে গিয়েই দিই। হ্যাঁ চলুন। তবে আপনাকে একটা কথা আমি বেশ কিছুদিন ধরে বলবো ভাবছিলাম। কি? মানে আপনি এবং সোমনাথবাবু আপনারা বেরিয়ে যাবার পর আপনার মেয়ের কাছে প্রায় প্রত্যেক দিন দুপুরবেলা ওর বেশ কিছু বন্ধু বান্ধব আসে এবং তারা প্রত্যেকেই ছেলে। সে কি? এটা আগে আপনি আমাকে বলেননি কেন? চলুন তো নিধিকে গিয়ে জিজ্ঞাসা করি। দেখেছেন কাণ্ড মেয়েটার? দরজাটা কিরকম খোলা রেখে দিয়েছে। নিধি, 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 এই নিধি, কি হয়েছে? নিধি কি হলো? ও এখানে পড়ে গেল কি করে? ওকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি। দেরি করবেন না, চলুন। এভাবে ছাদেই বা কেন পাওয়া গেল ওর মৃতদেহ? স্যার স্যার একটু ভালো করে দেখুন না। আরে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছিল, কিছুই হয়নি হয়তো। একটু দেখুন না, একটু দেখুন না ভালো করে ডাক্তারবাবু, কিছুই হয়নি হয়তো। প্লিজ ডাক্তারবাবু একটু দেখুন না। সোমনাথবাবু, আপনার ওয়াইফকে সামলান, ওনার নার্ভাস ব্রেকডাউন হচ্ছে। আসলে স্যার সিচুয়েশনটা এতটাই সেন্সিটিভ। আমরা যখন অফিসে বেরোলাম তখন মেয়েটা সুস্থই ছিল। দুপুরবেলা গান টানও শুনেছে। অফিস থেকে ফিরে এসে দেখি মেয়েটা নেই। আপনার মেয়ের ডেথ নর্মাল নয়, তো আমাদের পুলিশকে ইনফর্ম করতেই হবে সোমনাথবাবু। কি বলছেন কি স্যার আপনি? হ্যাঁ, এ হতে পারে না, হতে পারে না। ঠিকই বলছি, আপনার মেয়েকে শ্বাসরোধ করে মারা হয়েছে, সো আমাদের পুলিশকে ইনফর্ম করতেই হবে। নিধির অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করে পুলিশ, কিন্তু তদন্ত যাতে না হয় তার চেষ্টা করতে থাকে শোভা এবং সোমনাথ। কিন্তু ডাক্তারের প্রচেষ্টাতে
একটি অস্বাভাবিক মৃত্যুর কেস হিসেবে দায়িত্ব নেয় পুলিশ। পোস্টমর্টেম রিপোর্ট বলে নিধিকে শ্বাসরোধ করে মারা হয়েছে। বাড়িতে শোভা এবং সোমনাথের অনুপস্থিতিতে বিভিন্ন ছেলেরা যে আসতো সেটা জানতে পারে পুলিশ। তাহলে নিধিকে মারলো কে? অজ্ঞাত প্রেমিকদের কেউ, নাকি পেছনে আছে অন্য কোনো ব্যক্তি? আসুন জেনে নেওয়া যাক এই হত্যাকাণ্ডের আড়ালে ঠিক কি আছে। তুমি যাও। তুমি যাও না। না না, আমি যেতে পারবো না, তুমি যাও। তুমি গিয়ে দিয়ে এসো, যেমন ভুল করে নিয়ে এসেছো। কি ব্যাপার, কাজে যাচ্ছিলেন? হ্যাঁ, আর বলবেন না, গাবলু স্কুলের গাড়িটা আসতে দেরি করলো, ব্যাস আমরাও লেট। দাদা, বাড়িতে মেয়েটা একা রয়েছে, কোনো দরকার লাগলে একটু দেখবেন। নিশ্চয়ই, সে কথা আর বলতে। তবে আপনারা হঠাৎ এখানে দাঁড়িয়ে গেছেন, কোনো সমস্যা হলো নাকি? না না, এই খামটা ভুল করে নিয়ে চলে এসেছি। নিধির স্কুল ফি আজকেই লাস্ট ডেট, তো না দিলেই ওটাই দিতে যাচ্ছিলাম। তা আমাকে দিয়ে দিন না, আমি তো ওদিকেই যাব, আমি দিয়ে দেবো। না মানে আপনাদের যদি কোনো অসুবিধে না থাকে তো। না না, অসুবিধা কেন হবে, বরং সুবিধাই হয়। ধন্যবাদ, আসি তাহলে। আসুন। তুমি আমার জন্য এত দূর থেকে এলে? তোমার জন্য আমি এতটুকু করতে পারবো না, মাত্র 3-4 ঘন্টার রাস্তা। এই সময় আবার কে এলো? রিল্যাক্স, আই উইল ম্যানেজ। গেটের বাইরে একটা বাইক রয়েছে দেখলাম, তোমার কোনো বন্ধু বাড়িতে এসেছে নাকি? এটা পাবলিক প্লেস, কারোর বাইক এখানে থাকলে আপনার কি? না, তাই বলছিলাম। আচ্ছা যাই হোক, তোমার মা এই খামটা ভুল করে নিয়ে গেছিলেন, তাই আমার হাত দিয়ে পাঠিয়ে দিলেন। মেয়েটির চালচলন একদমই ঠিক ছিল না। ওর মা বাবা বাড়ি থেকে বেরোলেই ওর বয়সী ছেলেরা বাড়িতে আসা যাওয়া করত, আর রোজ নতুন নতুন ছেলে, যেমন তাদের পোশাক আশাক তেমন তাদের কথাবার্তা, খুব খারাপ। কিন্তু মেয়েটির মা এবং বাবা অত্যন্ত ভদ্র এবং সজ্জন। আর ওই মেয়ে, আপনি বললে বিশ্বাস করবেন না, ভর দুপুরবেলা কি জোরে জোরে গান বাজাতো। পুরো পাড়ার লোক তো ওর ওপর বিরক্ত ছিল। রোজ দুপুরে গান বাজতো? স্কুলে যেত না? রোজ বাজাতো, শুধু রোববারগুলো বাজতো না, ওর বাবা মা বাড়ি থাকতো বলে। আর স্কুলের পাঠ তো। আচ্ছা, যেদিন ঘটনাটা ঘটে সেদিনও গান বাজছিল? হ্যাঁ, সেদিন তো ওর মা বাবা বেরোনোর সঙ্গে সঙ্গেই গান শুরু হয়েছিল। না বলে তুমি আমার জিনিস হাত দিচ্ছ কেন? দ্যাটস নান অফ ইওর বিজনেস। নিধি, এগুলো কি নিধি? কাদের সাথে মিশছো তুমি? কারা তোমার বন্ধু বান্ধব? তুমি ভদ্র বাড়ির মেয়ে, এই বয়সে তুমি এই সব কাছে রাখো? আমাকে তুমি ভদ্রতা শিখিও না, আগে নিজের দিকে তাকিয়ে দেখো। আমার যা ইচ্ছা আমি তাই করব। না, তুমি করবে না, আমি তোমায় করতে দেব না। তুমি কে আমায় মানা করার?
নিজের চাহিদা মেটানোর জন্য একটা ছোট মেয়েকে ছেড়ে তুমি চলে এসেছিলে, তাতে তোমার বাঁধেনি। তুমি আমায় কি শেখাবে? কি হচ্ছে কি শোভা? এত বড় মেয়ের গায়ে কেউ হাত দেয়? তুমি জানো না ও কতটা বার বেড়েছে। উফ, ঠিক আছে, প্লিজ কাম ডাউন। তুমি যাও এখান থেকে। নিধি, তুমি কি করেছো? মা এত রেগে গেল কেন? আমার ট্রেয়ারে কিছু পিলস ছিল, সেগুলো মা দেখে ফেলেছে। পিল? কিসের পিল? আপনি না খুব বোকা, কিচ্ছু বোঝেন না। আজ নিধি নেই, কিন্তু বিশ্বাস করুন ও আমার জীবনটাকে পুরো অতিষ্ঠ করে রেখেছিল। কত স্বাদ করে ওকে আমি নিজের কাছে এনে রেখেছিলাম, ভেবেছিলাম ও বদলে যাবে। আপনি শুনলে অবাক হবেন, সোমনাথ ওর জন্য কি না করেছে। কিন্তু বায়োলজিক্যাল ফাদার না হয়েও ওর কর্তব্যের কোনো অবহেলা করেনি। কিন্তু নিধি ওর সাথে ঠিক ব্যবহার করতো না। ঠিক ব্যবহার করতো না মানে? কথা শুনতো না? না মানে আসলে একটা মেয়ের বাবার প্রতি যে রেসপেক্ট থাকা উচিত ওর মধ্যে একেবারেই ছিল না। একটা অস্বাভাবিক আচরণ করত, সুযোগ পেলেই গায়ে হাত দেওয়া, খারাপ ইঙ্গিত। আমি এগুলো সবই শোভাকে জানিয়েছিলাম। কি গাবলু বাবু, কি আঁকছো? পাখি আঁকছি। পাখি? বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আচ্ছা গাবলু বাবু, আমাকে একটা কথা বলো তো, তোমার দিদির কথা মনে পড়ে? হ্যাঁ, খুব মনে পড়ে, কিন্তু দিদি তো আমার সঙ্গে কথাই বলতো না, সারাদিন শুধু মোবাইলই দেখতো। আচ্ছা আমাকে বলো তো, যখন তোমার দিদি মারা যান তখন তুমি স্কুলে গিয়েছিলে? হ্যাঁ, আমি তো সকালবেলায় স্কুলে চলে যাই। তখন তোমার দিদি কি করছিল? তখন তো দিদি ছিল না। মানে কোথায় গিয়েছিল তোমার দিদি? আগের দিন রাত্রে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। বাবা রোজ রাত্রে আমি ঘুমিয়ে পড়লে ঘরে আসতো, সেই দিনও এসেছিল, আমায় গুড নাইট কিস করেছিল। তারপর দিদি ঘরে চলে এসেছিল। কি হচ্ছে কি? ছাড়ো আমায় নিধি। কেন? আপনার আমাকে ভালো লাগে না? আমি তোমার বাবা, মাইন্ড ইট। আমার বাবা বহুদিন আগেই মারা গেছে। আমার কাছে শুধুমাত্র একজন পুরুষ। তুমি পাগল হয়ে গেছো। কেন? আপনার আমাকে ভালো লাগে না? আমি তো অনেক ইয়াং। কি পান? বলুন বলুন বলুন। আমরা দুজন মিলেই ডিসিশন নিয়েছিলাম নিধিকে হস্টেলে ভর্তি করার। সেই মতো অ্যাপ্লিকেশনও করা হয়ে গিয়েছিল। তারপরে এরম একটা ঘটনা ঘটে গেল। স্যার, তাহলে সোমনাথবাবু, ঘটনাটা ঘটলো না ঘটানো হলো? মানে গল্পটা তো ভালোই সাজিয়েছিলেন, কিন্তু নিধির বালিশের ওপর থেকে শোভাদেবীর ফিঙ্গারপ্রিন্টটা মুছতে ভুলে গেছিলেন।
যাক চলুন, বাকি কথাগুলো না হয় থানায় গিয়েই শুনবো। আমার আর কিছু করার ছিল না। সেদিনকে ওর বাবার সাথে ওই ব্যবহারটা আমি বাইরে থেকে দেখে ফেলেছিলাম। আমার সংসারটা তো আমাকে বাঁচাতে হতো। কি হচ্ছে কি? ছাড়ো শোভা, ছাড়ো। কি হচ্ছে কি? ছাড়ো। সব শেষ শোভা, সব শেষ। ভালো হয়েছে, আপদ গেছে। আমি আর পারছিলাম না। কেউ যেন জানতে না পারে। আমাদের এমন একটা বন্দোবস্ত করতে হবে কেউ যেন বুঝতে না পারে ওকে খুন করা হয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমি কি বললাম? কি করলে তুমি? নিধিকে তো আমি মেয়ে হিসেবে মেনেই নিয়েছিলাম, কিন্তু ও একটা ভয়ঙ্কর প্রতিশোধের খেলা মেতে উঠেছিল। পাড়ার প্রতিবেশী ওর আচরণ দেখে নানান কথা বলতে শুরু করেছিল। এছাড়াও শোভাকে শাস্তি দেবে বলে আমার সাথে অন্যরকম আচরণ করা শুরু করলো। বুঝলাম। তারপর সেই রাতে আপনারা দুজনে মিলে প্ল্যান করলেন যে নিধির মৃতদেহটা ছাদে রেখে আসবেন, যাতে তারপরের দিন আপনারা দুজনে বেরিয়ে যাওয়ার পর লোকজন ভাববে যে নিধি শরীর খারাপ বশত মারা গেছে, তাই তো? তারপরের দিন যখন আপনারা বেরোলেন টাইমার দিয়ে মিউজিক প্লে করলেন, যাতে লোকজন ভাবে যে নিধি বাড়িতে আছে। এমনিতেই নিধির আচরণ ভালো ছিল না, ওই জন্য ওকে কেউ পছন্দ করতো না। তাই আপনারা দুজন ভেবেছিলেন যে আপনারা বেঁচে যাবেন। শোভা দেবী তার পরের দিন ইচ্ছে করে বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে আসেন সাক্ষী রাখার জন্য। কিন্তু শেষ রক্ষা যে হলো না। শোভা আর সোমনাথ নিধিকে আপন করে নিতেই চেয়েছিল, কিন্তু নিধি তার মৃত বাবাকে এতটাই ভালোবাসতো যে কিছুতেই মেনে নিতে পারেনি তার মায়ের বর্তমান স্বামীকে। ওর মধ্যে জমে থাকা যে অভিমান, সেই অভিমান থেকেই জন্ম নেয় প্রতিহিংসা। আর এই প্রতিহিংসার দাম নিধিকে চোকাতে হলো তার জীবন দিয়ে। জীবনের বিচিত্র অলিগলিতে কত বিচিত্র ঘটনা, কত বিচিত্র আবেগ যে লুকিয়ে থাকে, এই ঘটনা হলো তার জ্বলন্ত প্রমাণ। হয়তো কারুরই কোনো দোষ ছিল না,
কিন্তু জীবন শোভা আর সোমনাথকে অপরাধী করে তুলল আইনের জন্য। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আসবো অন্য কোনো রকম রহস্য ঘেরা গল্প নিয়ে। দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন ভালো থাকুন, চোখ কান খোলা রাখুন, অর্থাৎ সতর্ক থাকুন, আর চোখ রাখুন আমাদের #ক্রাইম।